শঙ্খচিল বাংলার ক্লাসরুমে সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি সম্পর্কে। খেয়া কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। কাব্যগ্রন্থটি 1303 বঙ্গাব্দের আশ্বিন মাসে সত্যপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের কাব্য গ্রন্থাবলীতে প্রকাশিত হয়। কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা ৭৯টি। চৈতালি কাব্যের কবিতাগুলি রবীন্দ্রনাথ ঠাকুর পাতিসর ও সাজাদপুরে বসে লিখেছেন। কবিতাটি কাব্যগ্রন্থের ১৯ সংখ্যক কবিতা। কবিতাটি সনেট জাতীয় কবিতা। কবিতাটির রচনাকাল ১৮ই চৈত্র ১৩০২ বঙ্গাব্দ। চৈতালি কাব্যগ্রন্থের নামকরণ বিষয়ে কবি বলেছেন, চৈতালি শীর্ষক কবিতাগুলি লেখকের সর্বশেষ লেখা। তার অধিকাংশই চৈত্র মাসে লেখা বলে বৎসরের শেষ উৎপন্ন শস্যের নামে তার নামকরণ করা হয়েছে। চৈতালি কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাতেই কবি কৃত্রিম নাগরিক জীবনের থেকে পল্লীগ্রামের সহজ সরল সাদাসিধে জীবনযাপনকেই বেশি ভালো বলে উল্লেখ করেছেন। খেয়া কবিতাটিও তারই উদাহরণ। এবার কবিতার মূল বিষয়বস্তু একটু দেখে নেওয়া যাক। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে। কবি এর মাধ্যমে দেখিয়েছেন নদীর দুই কূলের দুটি গ্রামের মানুষকে এক পার থেকে অন্য পারে নিয়ে যাওয়ার চিত্র। এছাড়াও কবি পল্লী সমাজের যে ছবি তা তুলে ধরেছেন। তার সাথে সাথে তিনি দেখিয়েছেন মানবিক সম্পর্কের উপর ভিত্তি করেই গ্রাম বাংলার মানুষের জীবন এগিয়ে চলে। নদী পারাপারের নৌকাটিকে এখানে দুই পারের মানুষকে আত্মীয়তার সম্পর্কে বেঁধেছে। খেয়া নৌকা এখানে মানুষের সঙ্গে মানুষের সুস্থ স্বাভাবিক সম্পর্কের যোগসূত্র হিসাবে কবি দেখিয়েছেন। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে বলতে কবি বুঝিয়েছেন গ্রামের সাধারণ মানুষ খেয়া নৌকা করে কেউ কাজ সেরে ঘরে ফেরে, কেউ বা ঘর থেকে বেরিয়ে কাজে যায়। ক্ষমতা দখলের রক্তাক্ত লড়াইয়ে তারা সামিল নয়। এরাই প্রকৃতপক্ষে পৃথিবীর আদি অকৃত্রিম জীবনধারার বাহক। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, অর্থাৎ দুটি গ্রামের মানুষ পরস্পরকে চেনে। নদীর ব্যবধান ঘুচিয়ে খেয়া নৌকায় তাদের মধ্যে যোগসূত্র তৈরি করে। সকাল হইতে সন্ধে করে আনাগোনা, অর্থাৎ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেয়া পারাপার করে দুই পারে আসা যাওয়ার মধ্যে দিয়ে তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক বজায় থাকে। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ বলতে কবি বুঝিয়েছেন নাগরিক জীবন ক্ষমতা দখলের লড়াইয়ে উত্তাল। গ্রামের তুলনায় নগরের সুযোগ সুবিধা সুখ স্বাচ্ছন্দ্য অনেক বেশি, কিন্তু সেখানে মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের যোগ খুব কম। মানুষের সুখের চাহিদা ও বাসনা সেখানে এত বেশি যে তারা নিজেরাই পরস্পর হানাহানি ও দ্বন্দ্বে লিপ্ত হয়। এই হিংসা ও লড়াই পৃথিবীর বুকে ডেকে আনে চরম সর্বনাশ। নূতন নূতন কত গড়ে ইতিহাস, অর্থাৎ পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে বিভিন্ন সময়ে নানা যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে এক একটি দেশের রাজশক্তির পালা বদল হয়েছে। সুখ সম্পদ ক্ষমতার লোভে মানুষ খুব সহজেই একে অন্যকে আঘাত করেছে। অন্যের কাছ থেকে ক্ষমতা দখলের চেষ্টা এই লড়াইয়ের সূত্রপাত ঘটিয়েছে। এভাবেই এক সাম্রাজ্যের পতনে অন্য সাম্রাজ্যের উত্থান হয়ে রচিত হয়েছে মানব সভ্যতার নতুন নতুন ইতিহাস। এর মাধ্যমে কবি বুঝিয়েছেন যখন পৃথিবীতে যুদ্ধযাত্রা চলে শাসকের ক্ষমতাকে কেন্দ্র করে, ঠিক তখনই হয়তো রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে তাকেই পরবর্তীতে ক্ষমতা হারাতে হয়। আর বিজয়ের সোনার মুকুট কারো মাথায় শোভা পায়, কিন্তু তা হয় ক্ষণস্থায়ী। তাই কবি বলেছেন সোনার মুকুট কত টুটে আর ফুটে। ফুটে অর্থাৎ প্রকাশিত হয়, আর টুটে অর্থাৎ ভেঙে যায় বা ধ্বংস হয়ে যায়। রাজা বা রাজবংশের পতন ঘটে এবং সেই সঙ্গে নতুন রাজা বা রাজবংশের উত্থানের প্রসঙ্গ এখানে তুলে ধরার জন্য আলোচ্য উদ্বেদাংশটি ব্যবহার করেছেন।
সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা। অর্থাৎ পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমান জীব মানুষ। সৃষ্টির শুরু থেকেই মানুষ তার জীবনযাত্রার মানকে ক্রমাগত উন্নতির পথে নিয়ে গেছে। এই ক্রম উন্নতির কাহিনী হলো মানব সভ্যতার ইতিহাস। সভ্যতার অগ্রগতি মানুষকে সুখ সমৃদ্ধি দিয়েছে, কিন্তু উন্নতির লাগাম ছাড়া নেশা আবার প্রকৃতি, পরিবেশ এবং মানুষের সর্বনাশ ডেকে আনে। সেই ক্ষতির কথা না ভেবে বেপরোয়াভাবে সভ্যতার উন্নতি এবং ক্ষমতা হাতে রাখার চেষ্টাই হলো তার নব নব তৃষ্ণা ক্ষুধা বলে উল্লেখ করেছেন। উঠে কত হলাহল, উঠে কত সুধা। অর্থাৎ কবি এখানে হলাহল বলতে সমুদ্র মন্থনে অসুরদের পাওয়া তীব্র বিষ, আর সুধা বলতে অমৃতের কথা বুঝিয়েছেন। অর্থাৎ এর মাধ্যমে ভালো এবং খারাপ দুটো দিককেই কবি এখানে উল্লেখ করতে এই শব্দরুতির ব্যবহার করেছেন। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। অর্থাৎ কবি দুটি গ্রামকে একে অন্যের দিকে চেয়ে থাকার কারণ হিসাবে বলেছেন তাদের মধ্যে থাকা একটা নদী। খেয়া নৌকা মাঝের এই দূরত্ব ঘুচিয়ে তাদের মধ্যে যোগসূত্র তৈরি করে। নদীর দুই পাড়ের দুটি গ্রামের মানুষকে আত্মীয়তার বন্ধনে বাঁধে এই খেয়া নৌকা। উদ্ধৃতিটি মানুষে মানুষে সেই নিবিড় সম্পর্কেরই ইঙ্গিত দেয়। এই খেয়া চিরকাল চলে নদী স্রোতে। এর মাধ্যমে নদীতে মানুষের সকাল থেকে সন্ধ্যার যাতায়াত বুঝিয়ে দেয় যে জীবন যেখানে সহজ এবং নির্মল, ইতিহাসের নিষ্ঠুরতা কিংবা জটিলতা প্রভাব ফেলতে পারে না। জীবন তাই খেয়া নৌকা সূত্রে স্বচ্ছন্দে বিচরণ করে। অর্থাৎ রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে রাজত্বের অবসান ঘটে, কিন্তু সাধারণ মানুষের জীবন একইভাবে বহমান থাকে। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। কবিতায় দ্বিতীয়বার এই পংক্তি ব্যবহারের মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন সাম্রাজ্যের উত্থান পতনের মধ্যে বিরতিহীনভাবে মানুষ তার কর্মজগতে বা অন্য প্রয়োজনে যায়, আবার ফিরেও আসে। এবার আর কয়েকটি প্রশ্ন দেখে নেওয়া যাক। খেয়া শব্দটির আক্ষরিক অর্থ হল নৌকার দ্বারা নদী বা খাল পারাবার। এর অপর আরেকটি অর্থ হল নদী পারাপারের নৌকা। কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে, এই চরণটি কবিতায় দুবার ব্যবহৃত হয়েছে। দোহা শব্দের অর্থ হল দুজন। আলোচনাটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।